সাময়িক। নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে, নির্বিঘ্নে পরীক্ষাটা মামলা হবে, নির্বিঘ্নে পরীক্ষার প্যানেলটা বাতিল হবে। ঝামেলাঝুঁকি করবে না। কেন বাতিল হবে? আরে শুভেন্দু অধিকারী 152 বলেছে, আমি তো বলছি এটা হচ্ছে 8052 মামলা করার অগাধ সুযোগ। বিকাশ রঞ্জন বাবু ভালো আছেন তো? একটু তৈরি থাকুন। বেঙ্গল ফাইলসকে হিট করা, আরো গুরুত্বপূর্ণ করে তোলা, আরো প্রশংসিত করে তোলা, একটা অংশের মানুষের কাছে ওটাকে বেদবাক্য করে তোলা, সেই দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর আমি অবাক হয়ে যাচ্ছি, টিএমসি লোকজন তারা রবীন্দ্রনাথকে চেনে না, সমাজবিরোধী মনে করে, মৌলী মনে করেছে নাকি? ও রবীন্দ্রনাথের জায়গায় তো অনুমোদন নিয়ে নিয়েছে, উনি ভাষা রক্ষা কমিটির হেড হয়ে গেছেন। অসাধারণ ভাষায় তিনি কথা বলতে পারেন, যে ভাষা বিপ 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 করতে হবে, কারণ অত উন্নত মার্গতার ভাষা বাংলার জনগণ নিতে পারছে না। সাময়িক। নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে, নির্বিঘ্নে পরীক্ষাটা মামলা হবে, নির্বিঘ্নে পরীক্ষার প্যানেলটা বাতিল হবে। ঝামেলাঝুঁকি করবে না। কেন বাতিল হবে? কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল পরীক্ষা নিতে, সুপ্রিম কোর্ট বলেছিল যারা কাঁকড় তাদের বাদ দিতে, পরীক্ষা নিতে এবং কাঁকড়দের বাদ দিতে, টেন্টেডদের বাদ দিতে। মাত্র 2000 সামথিং টেন্টেড পাওয়া গেছে না? এবং তাদের মধ্যে বৃহৎ অংশ তারা এবারে ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষায়, তার টেন্টেডটা ফর্ম ফিল আপ করে। 2000 সামথিং এর যে টেন্টেড পাওয়া গেছে, দাগি পাওয়া গেছে, ওটা অ্যাকচুয়ালি 10,000 হবে বা 8,000 হবে। অভিজিৎ গাঙ্গুলি বলছে 7,000-এর মতো, আমি বলছি 10,000-এর মতো বা 8,000-এর মতো। তাহলে এখনো 6,000 বাকি, 2,000 যদি প্রকাশ হয়ে থাকে, অর্থাৎ 6,000 টেন্টেড যাদেরকে এখনো পশ্চিমবঙ্গ সরকার চিহ্নিত করেনি, তাদের মধ্যে কয়েক হাজার পরীক্ষা দিয়ে দেয়নি তো। যদি পরীক্ষা দিয়ে দেয়, আমি নিশ্চিত পরীক্ষা দিয়ে তাদের মধ্যে, অর্থাৎ জালিরা অনেকেই পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষায় বসেছে তারা। জালিরা পরীক্ষা বসলে স্বাভাবিক কারণে কিন্তু প্যানেলটা বাতিল হবে, স্বাভাবিক কারণে লোক সুপ্রিম কোর্টে যাবে। অভিজিৎ আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছে তৈরি হয়ে, তার কাছে যে শিক্ষকরা চাকরি পেয়েছিল আগে এবং প্যানেলের পর যারা নাম প্যানেলে থাকবে না, চাকরি পাবে না, তারা কি ছাড়বে? তারা টেন্টেডদের চেনে জানে, যে টেন্টেডরা ইতিমধ্যে আলোচিত হয়নি, পরীক্ষায় তারা বসে গেছে, তাদেরকে চিনবে, জানবে, বুঝবে, তাদের নামে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। কোথায় যাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাবে, যাকে মাননীয় খুব ভয় পায়। বিকাশ রঞ্জন বাবু যাবেন সুপ্রিম কোর্টে, নির্বিঘ্নে প্যানেলটা বাতিল হবে। প্যানেলটা বাতিল হতে স্বস্তি নিঃশ্বাস সবচেয়ে কে ফেলবে? 1 নম্বরের প্রশ্ন, জানো কে ফেলবে? কানে কানে বলি, মাননীয়া ফেলবে। মাননীয় এটাই চায়, নিয়োগ বন্ধ হয়ে যাবে, মাননীয়ার দুশ্চিন্তা দূর হবে। যারা পরীক্ষা দিয়েছে তাদের ফর্ম ফিল আপের জন্য যে টাকা সংগৃহীত হয়েছে, সেটা কয়েকশো কোটি, মাননীয়ার কোর্স মানে রাজকোর্সের টাকা চলে গেছে অলরেডি। কিন্তু তারা যদি চাকরি পেয়ে যেত, তাহলে ওই টাকা 4 গুণ টাকা, 10 গুণ টাকা বেরিয়ে যেত। ধন্যবাদ জানাবে মনে মনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, ভারে মামলাটা করলেন সুপ্রিম কোর্টে। মাননীয় বলবেন কি করবো বাবারা, বেচারা, বেচারা বলি অবশ্য, কি করবো বেচারা, হায় রে, আমি তো চাকরি দিতে চেয়েছিলাম। সেই বিকাশ রঞ্জন বসে আছে শয়তান, দুষ্টু লোক, দুষ্টুশ্রী পুরস্কার দেবে, বিকাশ রঞ্জনকে পুরস্কার দেবে, কিন্তু দুষ্টুশ্রী পুরস্কার, শ্রী দেবে একটা। মামলা করে দিল, সুপ্রিম কোর্ট বলেছে যাও তোমরা সুপ্রিম কোর্টে যাও, আমরা কি করবো? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি টেন্টেডটা পরীক্ষা বসে বাতিল না বসে, আইন অনুযায়ী টেন্টেডটা পরীক্ষা বসেছে, মানে বেআইনিভাবে বসেছে, আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট তাদের পুরো প্যানেলটা বাতিল করবে, কারণ পরীক্ষা তো মূল্যায়ন হয় না। অথবা যারা চাকরি থেকে বঞ্চিত হবে তারা নিজেরাই মামলা করবে, যে আমরা আগে চাকরি পেয়েছিলাম, আমার 10 বছর পরে সেই মেধা থাকে, সেই চর্চা থাকে, পরীক্ষায় স্যার বসেছিলাম, মেলট পরীক্ষায় বসেছিলাম, আমার প্রস্তুতি সে আগের মতো নেওয়া সম্ভব হয়নি, এই দুশ্চিন্তার মধ্যে প্রস্তুতি নিতে পারিনি মেলট, তাই চান্স পাইনি মেলট, আমার আগের চাকরি ফিরিয়ে দেওয়া হোক মেলট, আমরা তো কোনো পাপ করিনি মেলট, আপনি আমাদের চাকরি খেতে পারেন না মেলট, যারা আমাদের চাকরি খেলো, যাদের জন্য আমাদের চাকরি গেল, তাদের কেন শাস্তি হয়নি মেলট, তাদের সম্পত্তি কেন ক্রোক করা হয়নি, বাজেয়াপ্ত করা হয়নি মেলট, বাজেয়াপ্ত করে তাদের ওই বাজেয়াপ্ত করা সম্পত্তিকে নিলাম করে বিক্রি করে রাজকোষে টাকা দিয়ে ডিএ দেওয়া যেতে পারত, আমাদের নিয়োগের সংখ্যা আরও বাড়ানো যেতে পারত, আরও ভ্যাকেন্সি তৈরি করা যেতে পারত মেলট,
সেই মন্ত্রী আমলা গামলা ধামলা তারা বহাল তো বিয়েতে বিয়ে করছে, প্রেমিকা নিয়ে ঘুরছে, খাচ্ছে দাচ্ছে, মস্তি করছে, ভোটে দাঁড়াচ্ছে, এমপি হচ্ছে, এমএলএ হচ্ছে, জনপ্রতিনিধি হচ্ছে, দেশ চালাচ্ছে। মেলর্ড, পাপ করলো একজন, ক্ষতি হবে অন্যজনের। মেলর্ড, কোনো পাপের জন্য একটা নিরপরাধী ক্ষতিগ্রস্ত না হয়। কোনো কারণে 10 জন অপরাধী বেরিয়ে যাক যাক, কিন্তু একটা নিরপরাধ লোক যাতে ছেলে না ঢোকে। মেলর্ড, এটা আমাদের ভারতীয় সংবিধানে লেখা আছে, ভারতীয় আইন সংহিতায় লেখা আছে। মেলর্ড, ওরা 7-8 হাজার জালি, তাদের জন্য আমরা 21,000 সৎ লোক ক্ষতিগ্রস্ত হব। মেলর্ড, অন্যের পাপের জন্য আমরা চাকরি হারাবো, আমাদের পরিবার না খেয়ে থাকবে। মেলর্ড, এটা কি ভারতীয় সংবিধানই প্রপোজাল দিয়েছে? এই অন্যায়কে ভারতীয় সংবিধান কি মানতে বলেছে? মেলর্ড, আপনি উত্তর দিন। এই উত্তর কি মেলর্ড দেবেন? আমি একটা কথা বলতে চাই যে একজন চাকরিহারা প্রার্থী গতকাল আমাদের ক্যামেরার সামনে তিনি অভিযোগ করলেন যে কয়েকজনকে উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে। কি তো অনেক কিছু বলবে, এগুলো তো পরের কথা, এগুলো তুচ্ছ তুচ্ছ ব্যাপার। এই অভিযোগ মিথ্যে, অভিযোগ ওঠে, প্রমাণ করতে পারবে না। আমি এতে যাচ্ছি না, কিন্তু পরীক্ষা ধরুন খুব নির্বিঘ্ন হয়েছে। কুণাল ঘোষ কখনো মিথ্যা কথা বলে না। কুণাল ঘোষ বলেছে পরীক্ষা অত্যন্ত নির্বিঘ্ন হয়েছে, কিন্তু কুণাল ঘোষ, আমি তার ঘোষ নই, আমার আর অনির্বাণ বাবু আমাকে নিয়ে গান বাঁধবে না, ঘোষেদের নিয়ে গান বাঁধায়। ঘোষ হলে খুব ভালো হতো মনে হয়, ঘষে ঘষে ঘষাঘষি হতো, ঘষে ঘষে ঘষাঘষি। আমি অনির্বাণ বাবুকে বলি, ঘষে ঘষে ঘষাঘষি দিয়ে একটা গান লিখে দিচ্ছি, আপনার সুদ দিয়ে একটু গান তো স্টেজে, কাজের কাজ হবে। আমি পরিষ্কার বলছি, কুণাল ঘোষ বলেছে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। আমি আবার রিপিট করছি, আমি বলছি নির্বিঘ্নে আদালতে যাবে, নির্বিঘ্নে এই প্যানেল বাতিল হবে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে ত্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে, এটা তিনি আগেই বলেছিলেন। 152 জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এটা বলেছিলেন, এবং বলেছেন মুখ্যমন্ত্রীর আত্মীয়রাও রয়েছে সেই দাগিদের তালিকায়। বলেছে, আমি তো অনুমান থেকে বললাম, আমি তো বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, আমি অশান্তি থেকে দূরে ছিলাম, এই কুটকচালি তোমাদের এই বুমের হাত থেকে বেঁচেছিলাম। আবার এই বাংলায় আসে তোমরা আমাকে জালি পুরি সরকার করে দিচ্ছ, তোমরা এই বাজে বাজে কথা আমাকে দিয়ে বলাচ্ছ, সব নোংরা নোংরা গন্ধ গন্ধ কথা। আরে শুভেন্দু অধিকারী 152 বলেছে, আমি তো বলছি এটা হচ্ছে 8,052, কারণ জালিতে 8,052 সবাই পরীক্ষা দিয়েছে। 2,000 জনের নাম বেরিয়েছে, 8,000 জনের নাম বেরোয়নি, তার টেন্টেড। আমার মতে ওটা 10,000, ওটা 8,052 হওয়ার কথা, ও 152 বলেছে। বাকিটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ হয়। তারা পরীক্ষায় যদি বসে যায়, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী প্যানেলটা বাতিল হবে। হ্যাঁ বলুন। সরকারের পাঠ্যক্রম হচ্ছে আমাদেরকে কালো পোশাকে পরীক্ষা কেন্দ্রে দেখা গেল অনেকে তারা বলছেন যে সরকারের যে কালো মহিলা পরিষ্কার করতে হচ্ছে আমাদের পরীক্ষা। একদম ঠিক বলেছেন। আমি তো তোমাদের চ্যানেলে সর্বত্র কতবার বলেছি যে এই মুহূর্তে যারা আইপিএস পরীক্ষা দিয়েছিল, এই মুহূর্তে যে জজ, যে জাস্টিস, বিচারক যে সিদ্ধান্ত টানছে, ডিক্লারেশন দেবে, অর্ডার পাস করবে, তাদেরকে যদি গোয়া থেকে পরীক্ষা বসতে বলা হয়, তারা পাস করবে? আমি চ্যালেঞ্জ করে বলছি ফেল করবে। খুব কম লোক পাস করতে পারে। ফলে যেসব শিক্ষকরা পরীক্ষায় বসছে তারা কখনোই সবাই পাস করবে না, একটা বড় অংশ ফেল করবে, তারা পারবে না ফ্রেশারদের সাথে কম্পিটিশনে তারা পারবে না, যদিও তাদের অগ্রাধিকার দেওয়া হয়। যারা একটা কথা বলি, যারা পরীক্ষা গতবার দিয়েছিল তাদেরকে নাম্বার একটা অগ্রাধিকার দিয়েছে, এটাও বেআইনি কাজ। একটা পরীক্ষা একই জাতের পৃথক হয় না, মামলা করার অগাধ সুযোগ। বিকাশ রঞ্জন বাবু ভালো আছেন তো? একটু তৈরি থাকুন, আপনার কাছে দল বল বেঁধে লোক যাবে, একটু মামলা করবেন, সুপ্রিম কোর্টে যাবেন শান্তির সাথে, নির্বিঘ্নে আপনার নেতৃত্বে এই প্যানেলটা বাতিল হবে। খুশি হবে কে? খুশি কে হবে? মাননীয়া নিজে। ভোটটা চলে যাবে। হ্যাঁ, ওটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জমা পড়ে গেছে, আবার তারিখ পে তারিখ হবে। আমি সুপ্রিম কোর্টকে বলি আরো সময় চাই, আমরা নেব না টাকা, দিদি দিলেও নেব না, আমারও তো ডিএ নষ্ট হয়েছে, দয়ার দান নেব না, এত ঘৃণার টাকা নেব না। সুপ্রিম কোর্টের জাস্টিসকে বলি, ধরুন আপনার প্রাপ্য বেতন, আপনার পাওয়ার কথা ওটা, সেই বেতন আপনাকে কেউ দিল না, আপনি কোর্টে মামলা করে 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 অবশেষে ভিক্ষা হিসাবে কেউ আপনাকে দিল, আপনি নেবেন কেন? আপনার আত্মমর্যাদা নেই?
ডিএ যদি শিক্ষকদের বা সরকারি কর্মীদের প্রাপ্য হয়ে থাকে তারা ডিএ দিন, প্রাপ্য না হয়ে ছুঁড়ে ফেলে দিন, নেব না আমরা। আমরা ভিক্ষুক নই, যা টাকা পাই তাতে মরে যাবো না, বেঁচে থাকবো, ভিক্ষুক নই আমরা, ভিক্ষা নেবো আমরা। রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল বলছেন এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথা আপনারা বলছিলেন, ওটাকে সূচক মেনে। তিনি বলছেন যে 7টি রাজ্য এআইসিপিআই মেনে ডিএ দেন না। সেই 7টি রাজ্য যখন এআইসিপি কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সব জায়গার ইনফ্লেশন রেট সমান নয়, বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা। তাই রাজ্য সরকারকে এটা কখনোই বাধ্য করা যায় না এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার ক্ষেত্রে, সেটা সংবিধান বহির্ভূত। ওদের নেগেটিভ কথা। কোন কোন রাজ্য আমি ধরলাম তাদের বক্তব্য সত্য, তাই যদি মেনে নিই তাই সই। তাহলে যে সকল রাজ্য ওই বিধি মেনে ডিএ দেয় না, মাননীয় সেইটাকে উদাহরণ হলো, মানে ভালোগুলোকে উদাহরণ হলো না। মাননীয় উদাহরণ হচ্ছে কে খারাপ কাজ করেছে, আমরা তার চেয়ে একটু ভালো। উত্তরপ্রদেশের যোগীদের রাজ্যে 200 জন রেপ করে খুন হয়েছে, আমাদের হচ্ছে 119, এই 200 জন 199। আমরা কত ভালো, ওই 200 জন আছে না, এইটা কম্পেয়ার হবে। তামিলনাড়ুতে যে রেপটা হয়নি তারা যে খুব ভালো আছে, ওইটা কম্পেয়ার হবে না। কিন্তু উত্তরপ্রদেশ যোগী সরকারের 200টা রেপ করে খুন হয়েছে এই অর্থবর্ষে বা এই বার্ষিক ক্যালেন্ডারে, আমাদের 199টা হয়েছে, আমরা তাহলে ভালো আছি। অর্থাৎ মাননীয় নেগেটিভ দিকটা, নেগেটিভিটি দরকার, যে তোমরা অনেক খারাপ, আমরা তুলনামূলক কম খারাপ। এই কি উদাহরণ দেয় ভাই? এ কি উদাহরণ? ত্রিপুরা তো বেশি দিচ্ছে আমাদের চেয়ে, ত্রিপুরা গরিব দেশ, গরিব রাজ্য ত্রিপুরা, আমাদের চেয়ে অনেক বেশি দিয়ে দিচ্ছে। অন্যদের উদাহরণ নেবেন না, মানে ভালোগুলো দেখবেন না, এই কোন রাজ্যে কি কি খারাপ রে, আমরা তার চেয়ে ভালো, এটা প্রমাণ করবো। এটা কথা হলো? তোদের পাড়া সবচেয়ে ভালো ছেলে কে রে, বলে গাছে উঠে যে প্রস্তাব করছে, তাহলে আমার পাড়ার ছেলে, তাহলে তোমরা বলো, কারণ গাছে উঠে মদ খেয়েছে, এটা উদাহরণ? প্রস্তাব করাচ্ছে মদ খাওয়াটা ভালো, দিদির উদাহরণ হলো গাছে চলে মদ খেয়েছে। এই তোদের পাড়ার ভালো ছেলে কে রে, ওই যে গাছে উঠে মদ খাচ্ছে, যদি বলে তা তোদের পাড়া তো খারাপ পাড়া, তোদের পাড়া তো গাছ উঠে প্রস্রাব করে, এটা উদাহরণ। বাংলায় এগোচ্ছে, অর্থাৎ কোন দিকে হচ্ছে? নেগেটিভ দিক দিয়ে হচ্ছে। ছি 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 ছি। আমার সীমিত প্রশ্ন আপনার কাছে। প্রয়োজনীয় তথ্যই নেই, দ্য বেঙ্গল ফাইলসের মিথ্যা চরিত্রায়ন নিয়ে গোপাল পাঠান নাতির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যিনি বাংলার মানুষের কাছে গোপাল পাঠান নামে পরিচিত, তার নাতি শান্তনু মুখোপাধ্যায় এই মামলা করেছিলেন। তার বক্তব্য, পরিচালক হিসেবে বিবেক রঞ্জন অভিনেত্রী সিনেমার তার দাদুর চরিত্রায়ন যেভাবে ফুটিয়ে তুলছেন, তাতে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে ভুল বার্তা করে দিচ্ছে মানুষের কাছে, যা সম্পূর্ণ এবং সর্বনিম্ন মিথ্যে। প্রয়োজনীয় তথ্যের অভাবে খারিজ বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে বলা হয়। আমি পরিষ্কার কথা বলছি, বেঙ্গল ফাইলসকে হিট করা, আরো গুরুত্বপূর্ণ করে তোলা, আরো প্রশংসিত করে তোলা, একটা অংশের মানুষের কাছে ওটাকে বেদবাক্য করে তোলা, সেই দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ওটাকে আলোকিত করা। যেমন নজরুল ইসলাম আইপিএস, তিনি মুসলমানদের করণীয় বলে একটা অতি সাধারণ বই লিখেছিলেন, অতি সাধারণ বই। মমতা ব্যানার্জি সেটাকে ব্যান করতে গেলেন, বইটা কয়েক লক্ষ বিক্রি হয়ে গেল। তা আমিও চাইছিলাম আমার বঞ্চিত রাখা ষড়যন্ত্র বইটাকে ব্যান করে দিই, যেই ব্যান করতে হলে আমার কয়েক লক্ষ বিক্রি হতো। বেচারি ব্যান করেনি, আমার বইটা বিক্রি হতো, ভালো হলো না। নজরুল ইসলামকে টপকাতে পারলাম না, আমি কম্পিটিশনে ছিলাম, সেটা আরো গুরুগম্ভীর ছিল, আরো ভয়ঙ্কর ছিল। দিদি নজরুল সাহেবকে পছন্দ নয়, আমাকে একটু পছন্দ, কেন জানি না, আমাকে একটু ভালোবাসে বেশি, আমাকে তাই শিক্ষারত দিয়েছে। নজরুল সাহেবকে কিছু দেয়নি জীবনে। আমি পরিষ্কার করে বলছি, বেঙ্গল ফাইলসকে হিট করানোর দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কি দরকার ছিল যে বেঙ্গল ফাইলস যে করেছ, আমরা আরেকটা ট্রু বেঙ্গল ফাইলস তৈরি করব। তাদের তো অনেক ওই বিখ্যাত ডিরেক্টরেট আছে, তাতে আসল চরিত্র চিত্রণ করব, আসলটা কোনটা আসল চ্যালেঞ্জ করে ইতিহাসকে দিয়ে, ঐতিহাসিক দিয়ে চ্যালেঞ্জ করাবো, মিথ্যে প্রমাণ করাবো, আমরা ঐতিহাসিকদের কাঠগড়ায় ফেলবো, তবেই তো মূল্যায়িত হবে আসল কোনটা নকল কোনটা। সবটা ধোঁয়াশা রয়ে গেল। যারা মনে করছে বেঙ্গল ফাইলস কারেক্ট, তাদের চোখে ওটা কারেক্ট, আর যারা মনে করছে ওটা কারেক্ট নয়, তাদের চোখে ওটা কারেক্ট নয়। তাহলে মধ্যবর্তী কি রইল? কোনটা সত্য? সত্য প্রকাশিত হলো না, সত্য অন্ধকারে রয়ে গেল। সত্যকে অন্ধকারে রেখে দেওয়া কখনো ভালো কোনো গভর্নমেন্টের উদাহরণ হতে পারে না। একে বিতর্কিত করে বেঙ্গল ফাইলস এখন বন্ধ করা হয়েছে, খুলে যাবে, অন্যান্য রাজ্যে এটাকে সুপারিশ করা হবে, এটা চলবে। ইতিমধ্যে চারিদিকে বেঙ্গল ফাইলস যে চর্চা, যদি এটাকে ব্যান না করতো বা গুরুত্ব না দিত, চর্চা হতো না। হাইকোর্ট যদি রায় দেয় যেটা বন্ধ রাখো, সে প্রশ্ন আলাদা। কিন্তু সরকার যদি লাফায়, সরকারের উচিত যে ডাইরেক্ট অ্যাকশন। এইটাকে কেন্দ্র করে এই কলকাতা এবং বাংলাদেশের নোয়াখালী বিভিন্ন জায়গায়
যে বিভৎস সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার প্রকৃত ইতিহাসকে তুলে ধরা, তাই তো? তার জন্য সেমিনার করা, আলোচনা করা, চ্যালেঞ্জ করা যে ওরা ভুল বলছে আমরা ঠিক বলছি। সেটা কিসের আলোকে আলোচিত হবে? ইতিহাসের আলোকে, গল্পের নয়, পলিটিক্সের আলোকে নয়, ধান্দাবাজি আলোকে নয়। এই কাজ করা দরকার ছিল মাননীয়া, না করে অন্ধকারের মধ্যে গোটা সমাজকে রেখে দিয়ে শুধু কাদা ছোড়াছড়ি হলো। বেঙ্গল ফাইলসকে অফ করে দিয়ে একটা অংশের মানুষকে খুশি করা হলো, আর বেঙ্গল ফাইলসকে যারা একদম বেদবাক্য করে বুকে জড়িয়ে রেখেছে তারা এই বেঙ্গল ফাইলসের ইতিহাসটাকে ইতিহাস মনে করে নিল। ওটা চিত্রনাট্য সিনেমা রাখলো না, ওটাকে ইতিহাস বানিয়ে নিল। এক কথায় এই কাজটা করে ওই বিবেকের সিনেমা ইতিহাস হয়ে গেল, লাভ হলো না কিছু। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সাথে সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও আঙ্গুলির পোড়াতে দেখা গেল মানব চাঁচল মন্দির নেতাদের নেতাদের কি বলবেন? আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই মিলে তো নিগ্রহ করছে কেন? দাঁড়িয়ে আছে বলে? আমি বুঝতে পারছি না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙছে, তার কাগজপত্র সব ছিঁড়ে ফেলে দিচ্ছে, তার পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে, তাকে লাথি মারছে। মুজিবুর রহমানকে দিচ্ছে, রবীন্দ্রনাথকে দিচ্ছে। সেটা হলো বাংলাদেশে ইউনুসের সময়ের ব্যাপার, এই বাদ দিচ্ছি। পশ্চিমবঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে এই 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 বান্দা মৃত্যুকে পড়েছে রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত পশ্চিমবঙ্গে গাইবে, মেরে লাট করে দেবো না। জাতীয় সঙ্গীত হবে, ভুল হবে, চন্দ্রিমা ভুল গাইবে, ওটা চাষও কথা। কি রে ভাই, এ তো উৎসাহ হতো। আর আমি অবাক হয়ে যাচ্ছি, টিএমসির লোকজন তারা রবীন্দ্রনাথকে চেনে না, সমাজবিরোধী মনে করে, মৌলী মনে করেছে নাকি? টিএমসির লোকজন কি রবীন্দ্রনাথ ঠাকুরকে মৌলবী মনে করেছে? ফুরফুরা শরীফ মনে করেছে? ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফেও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথও দাঁড়িয়ে আছে, অর্থাৎ ফুরফুরা শরীফ রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে ও হায় হায়, আর রবীন্দ্রনাথ তো অস্তিত্বই রয়ে গেছে। ওই ভাষা আন্দোলন তো করলো অনুব্রত ঠাকুর বীরভূমে, ও রবীন্দ্রনাথের জায়গায় তো অনুব্রত নিয়ে নিয়েছে। সেটা তো মাথায় ছিল না, তখন ধর কেউ তো বলছে না। অনুব্রত রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তো নিয়ে উনি ভাষা রক্ষা কমিটির হেড হয়ে গেছেন। অসাধারণ ভাষায় তিনি কথা বলতে পারেন, যে ভাষা বিপ 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 করতে হবে, কারণ অত উন্নত মার্গতার ভাষা বাংলার জনগণ নিতে পারছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা আন্দোলনের প্রধান এখন মুখ হচ্ছে অনুব্রত ঠাকুর, তিনি বীরভূমে থাকেন, ওই শান্তিনিকেতনের পাশে। আমি পরিষ্কার করে মাননীয়াকে বলি, অমিত শাহর সাথে রবীন্দ্রনাথকে এক করে দেওয়া হলো না। কি শ্রদ্ধা অমিত শাহর প্রতি! নরেন্দ্র মোদী তার ছবি পড়ছে, অমিত শাহ ছবি পড়ছে, একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ছে। অর্থাৎ রবীন্দ্রনাথ যাহা, অমিত শাহ তাহা। রবীন্দ্রনাথ যাহা, নরেন্দ্র মোদীও তাহা। বিজেপিকে খুব ভালোবাসে আমি জানি, মমতা ব্যানার্জি পাগলে এর মতো ভালোবাসে বিজেপিকে। এত ভালোবাসা যে তাদের কর্মীকে দিয়ে রবীন্দ্রনাথের আশাকে অমিত শাহ মোদীর সাথে মিশিয়ে দিলেন। আপনার পার্টিতে সবাই কি এমনই চাষা মাননীয়া? আপনি যদি ওই লোকদের শাস্তি না দেন, আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন না প্লিজ। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত গাওয়ানোর আপনার অধিকার নেই, মাসুম আক্তারের থেকে পারমিশন নেবেন। কারণ এখনো মাসুম আক্তার জাতীয় সঙ্গীতে যারা রক্তাক্ত করেছিল, এখনো আদালতে মাসুম আক্তার লড়ছে। ওদেরকে জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে ম্যাডাম। মাথায় লোয়ার রড বেড়ে রক্তাক্ত করে কোমায় পাঠালে জামিনযোগ্য ধারা দেওয়া যায়? ওটা অ্যাটেম্প টু মার্ডার তো। অর্থাৎ দেশমাতাকে মারা হয়েছিল, ওটা আমাকে মারা হয়নি। দেশমাতাকে মারা যায় এবং জামিন পেতে পারে তারা। দেশমাতাকে মারাটা খুব সহজ, এটা কি দেশদ্রোহিত নয়? প্লিজ ম্যাডাম, আপনি রবীন্দ্রনাথের গান গাইবেন না, জাতীয় সঙ্গীত গাইবেন না। যদি গাইতে চান তাহলে যারা ওই ছবি পুড়িয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ধরে মারতে মারতে, একটু মারতে হবে, 3rd ডিগ্রি রাস্তায় জনগণ দেখবে, মারতে মারতে লকাবে উঠতে হবে এবং জামিন অযোগ্য ধারা দিতে হবে। ধন্যবাদ। দিয়েছে, ভালো করেছে। একটা কোনো কিছু কিন্তু মান্যতা দিতে হবে। লেম্যানদের সবার তো পাসপোর্ট নেই, তাদের আধার আছে, ভোটার আছে, রেশন কার্ড আছে, তাদের ড্রাইভিং লাইসেন্স নেই। তারা এত বড় বড় গাড়ি কেনে যে ড্রাইভিং লাইসেন্স থাকবে, তাদের পাসপোর্টটাও নেই, অন্য কিছু নেই। তাদের জমি জায়গা নেই, গরিব লোকের জমি জায়গা করতে পাবে। অধিকাংশ লোকের জন্মজুর কাটে ভারতবর্ষে, এটাই চিত্র। ফলে আধার কার্ডকে যদি কোনো মানে নাগরিকত্ব প্রমাণের কোনো ছাড়পত্র দিয়ে থাকে, যদিও আধার কার্ড লেখা আছে ইট ইজ নট দ্য প্রুফ অফ সিটিজেনশিপ, তাই তো লেখা আছে, যদি দিয়ে থাকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমি স্যালুট জানাই, এটা সঠিক। সাধারণ মানুষকে বাঁচাতে হবে, তাদের কাঁদালে চলবে না। তারপর মূল্যায়ন করুন না সে আসলে ভারতীয় কিনা, আসলে স্থায়ী কিনা।
আসলে পরিযায়ী কিনা, আসলে ভুতুড়ে কিনা, মূল্যায়ন হোক না। মূল্যায়ন করার অনেকগুলো ইন্ডিকেটার আছে, সেগুলো দেখো, কিন্তু কোনো একটা সূত্রকে মান্যতা দিতে হবে, আধার সেই সূত্র হোক। ধন্যবাদ।